সাধারণ জেলে থেকে ভয়ঙ্কর জলদস্যু। কেন সোমালিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের জেলেরা ভয়ঙ্কর হয়ে উঠল? অপহরণ করা প্রতিটি জাহাজ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার মুক্তিপণ আদায় করা হয়। এই টাকা কার পকেটে যায়? পেছনে কারা রয়েছে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এটি হলো সোমালিয়া। বর্তমানে সোমালিয়াতে গৃহযুদ্ধ চলছে। সোমালিয়ার বিভিন্ন অংশ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর দখলে রয়েছে। এছাড়া সোমালিল্যান্ড নামক একটি দেশ প্রতিষ্ঠা করা হয়েছে সোমালিয়ার কিছু অংশকে নিয়ে, যদিও সেটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। আর এখানে সুয়েজ খালকে দেখতে পাচ্ছেন। সুয়েজ খালকে ব্যবহার করেই মূলত বিশ্বের অধিকাংশ জাহাজ এশিয়া মহাদেশ থেকে ইউরোপ এবং অন্যান্য দিকে যায়। সোমালিয়ার আশেপাশের দেশগুলোকে এখানে দেখতে পাচ্ছেন। সোমালিয়ার পশ্চিমে ইথিওপিয়া, উত্তর পশ্চিমে জিবুতি, উত্তরে এডেন উপসাগর, পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে কেনিয়া। সোমালিরা মূলত মুসলিম ধর্মাবলম্বী। জিবুতি থেকে বাব এল মান্দেব প্রণালীর অপর পাশে রয়েছে ইয়েমেন। সোমালিয়ার অবস্থানগত কারণে এটি এডেন উপসাগর এবং আরব সাগরে দস্যুতার রাজত্ব চালাতে পারছে। আমরা সবাই জানি ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় জাহাজটিতে 23 জন ক্রু ছিলেন। জাহাজটি ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময় দুপুরের দিকে হঠাৎ ছোট ছোট বোট নিয়ে জাহাজের দিকে চলে আসে সোমালিয়ার জলদস্যুরা। ওই জাহাজে থাকা একজন ক্রু ঘটনার সময় একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায় ছোট ছোট নৌকায় করে জাহাজটিতে ওঠার চেষ্টা করছে জলদস্যুরা। জলদস্যুরা জাহাজটিতে ওঠার সময় তাদের হাতে বন্দুক ছিল বলেও দেখা যায়। জাহাজে ওঠার পর সবাইকে জিম্মি করে ফেলে জলদস্যুরা। এখন প্রশ্ন হলো, সোমালি জলদস্যু কারা এবং কিভাবে তাদের উত্থান? ইতালি সোমালিয়াকে অনেক বছর ধরে শাসন করেছে। ইতালির শাসন থেকে বেরিয়ে 1960 সালে সোমালিয়া স্বাধীনতা লাভ করে। এরপরে অনেক বছর সামরিক শাসনের অধীনে ছিল দেশটি। কিন্তু 1991 সালে সামরিক শাসনের উৎখাতের পরে নৈরাজ্যের মধ্যে পড়ে দেশটি। এরপর থেকে 2 দশকের বেশি সময় যুদ্ধ বিগ্রহে বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার নেই। একটা সময় আফ্রিকার মধ্যে দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমার নিরাপত্তায় কোনো কোস্টগার্ড বা বাহিনী ছিল না। এতে ওই অঞ্চলে বিদেশি মাছ ধরার নৌযানের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে। এতে স্থানীয় জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এছাড়াও অভিযোগ উঠেছিল যে 2004 সালের ডিসেম্বরে ভারত মহাসাগরের সুনামির পরে সোমালিয়ার দীর্ঘ উপকূল বিষাক্ত আবর্জনা ফেলার জন্য একটি ডাম্পিং সাইট হিসেবে ব্যবহৃত হয়েছিল। বেশ কয়েকটি ইউরোপীয় সংস্থা সোমালি জলে অবৈধভাবে আবর্জনা ডাম্প করেছিল। ইউরোপীয় কোম্পানিগুলো আবর্জনা থেকে পরিত্রাণ পেতে খুব সস্তা মনে করেছিল সোমালিয়াকে, কারণ সোমালিয়ার উপকূলের কাছাকাছি বিষাক্ত আবর্জনা ফেলার খরচ টন প্রতি $2.5 মতো। অন্যদিকে ইউরোপে আবর্জনা ব্যবস্থাপনার খরচ টন প্রতি $1000 কাছাকাছি। ফলে প্রচুর পরিমাণ আবর্জনা ফেলা হয়েছে সোমালিয়ার জলে। সে কারণে সোমালিয়ার উপকূল এলাকায় জেলেরা তেমন মাছ পেত না। ফলে জেলেরা জলদস্যুতার দিকে ঝুঁকে পড়ে। তাছাড়া মৎস্য শিকারের চেয়ে দস্যুতায় আয়ের পরিমাণ অনেক বেশি। তবে কয়েক বছর তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো ওই রুটে তাদের সামরিক উপস্থিতি বাড়ায়। এর ফলে 2012 সাল নাগাদ অনেকটাই স্থিমিত হয়ে আসে দস্যুতা। ইউরোপিয়ান নৌবাহিনীর অপারেশন কমান্ডার তখন বলেছিলেন, সামুদ্রিক দস্যুতার বিজনেস মডেল কার্যকরভাবে ভেঙে দিতে সক্ষম হয়েছেন তারা। কিন্তু হঠাৎ করে কেন আবার জলদস্যুদের উৎপাত বেড়ে গেল? দস্যুরা এখন পূর্ব আফ্রিকা উপকূলে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে কাজে লাগাচ্ছে। আমরা আগে দেখেছি যে 2005 থেকে 2012 সালে ব্যাপকভাবে জলদস্যুতা বেড়ে গিয়েছিল। তখন আন্তর্জাতিক বাহিনী ওই জলসীমায় টহল জোরদার করে। কিন্তু সম্প্রতি লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী বেশ কিছু জাহাজে আক্রমণ করায় পশ্চিমা বাহিনীগুলোকে সেদিকেই বেশি নজর দিতে হয়েছে। পশ্চিমা বিশ্ব মনে করছে হুতিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ মোকাবেলা করাটা বেশি জরুরি।
তাই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সামাল দিতে গিয়ে জলদস্যুদের দিকে নজর দেওয়ার সুযোগ পাচ্ছে না তারা। গত সপ্তাহে এক বিবৃতিতে আইওসি হাইজ্যাকিং বেড়ে যাওয়ার পেছনে আরও কিছু কারণ উল্লেখ করেছে। আইওসি পূর্ব আফ্রিকার দেশগুলোর একটি আঞ্চলিক সংস্থা। আইওসি বলছে, বর্তমানে সোমালিয়ার মৎস্য নীতির কারণে আবারও বিদেশি মাছ ধরার জাহাজের উপস্থিতি বাড়ছে সোমালিয়ার উপকূলে। এতে আবার উপকূলীয় সোমালিরা দস্যুতার পথে পা বাড়াবে এমন সতর্কতা জানায় সংস্থাটি। সোমালিয়া ভিত্তিক আল শাবাব গোষ্ঠী ডাকাতিতে উস্কানি দিচ্ছে এমন প্রসঙ্গও উঠে আসে আইওসি এর বিবৃতিতে। এখন প্রশ্ন হলো, দস্যুতার উদ্দেশ্য কি? তাদের আয় কেমন? ত্রিকোণাকৃতির ভৌগোলিক মানচিত্রের কারণে পূর্ব আফ্রিকার অঞ্চলকে হর্ন অফ আফ্রিকা বলা হয়। 2005 থেকে 2012 সাল পর্যন্ত সময়কালে হর্ন অফ আফ্রিকার দস্যুরা কি পরিমাণ অর্থ আদায় করেছে তার একটি আনুমানিক হিসাব রয়েছে। সেই হিসাব অনুযায়ী জলদস্যুরা ক্রুদের জিম্মি করে 350 থেকে $400 মিলিয়ন মার্কিন ডলার আদায় করেছে। আশ্চর্যের বিষয় হল, জলদস্যুতার জন্য আছে শেয়ার বাজারও। জলদস্যুরা জিম্মি করার মতো জাহাজ সবসময় পায় না, পেলেও সেই অভিযান সফল হবে তার নিশ্চয়তা নেই। তাই এক একটি অভিযানে জলদস্যুদের অনেক অর্থ খরচ হয়। সফল হলে মুক্তিপণের বিপুল অর্থ মেলে, আর ব্যর্থ হলে কিছুই নেই। এসব কারণে জলদস্যুরা অভিযানে অর্থায়নের জন্য সোমালিয়ার জনগণের ওপর ভরসা করে। সোমালিয়ায় একটি জলদস্যু শেয়ার বাজার আছে। সেখানে বিনিয়োগকারীরা সম্ভাব্য অভিযানের শেয়ার কেনে। বিনিয়োগকারীরা আশা করে তাদের অর্থায়ন করা গ্রুপ অনেক মুক্তিপণ নিয়ে ফিরে আসবে। অর্থাৎ সোমালিয়ার জলদস্যুতার সাথে অনেক মানুষ জড়িত। প্রথমেই রয়েছে ইনভেস্টর, যারা অর্থনৈতিকভাবে সমর্থন দিয়ে থাকে। এরপরে রয়েছে জলদস্যুরা, যারা জলদস্যুতার কাজটি করে থাকে। এরপরে রয়েছে তারা যারা আটককৃত জাহাজটিকে বন্দরে বা তাদের এলাকায় নিয়ে যাওয়ার পরে পাহারা দেয়। এরপরেই আসে নেগোশিয়েটর বা মধ্যস্থতাকারীর ভূমিকা। সে জাহাজের মালিক পক্ষের সাথে দেন দরবার করে মুক্তিপণ আদায়ের বিষয়ে। আর এরপরে রয়েছে কিছু ব্যাংকার, যারা মুক্তিপণের টাকা গ্রহণ করে। সোমালিয়ার মূলত 3 থেকে 4 হাজার মানুষ এই জলদস্যুতার সাথে জড়িত। বর্তমানে সোমালিয়াতে 4টি প্রধান গ্রুপ রয়েছে যারা এই জলদস্যুতাগুলো করে থাকে। জলদস্যুদের নৌকাগুলোতে নৌকা চালাতে জানা জেলে থাকে। এছাড়াও সাবেক সেনা সদস্য অথবা ফাইটার থাকে। এছাড়াও কিছু টেকনিক্যাল এক্সপার্ট রাখা হয় যারা বিভিন্ন জিপিএস বা স্যাটেলাইট ফোন চালাতে পারে। তবে যেসব জলদস্যুরা মূলত দস্যুতার কাজটি সম্পাদন করে তারা খুব অল্প পরিমাণ অর্থ পায়। তারা মুক্তিপণের $30,000 থেকে $75,000 পায়। তাহলে লাখো ডলারের বাকি অংশ কোথায় যায়? মুক্তিপণ পাওয়া গেলে সবার আগে বিনিয়োগকারী এবং আরও কিছু স্টেক হোল্ডার তাদের ভাগের অর্থ কেটে রাখে। অর্থাৎ বাকিটা তাদের বিভিন্ন স্টেক হোল্ডারের পকেটে যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে জলদস্যুরা তাদের অভিযান চালায়? সোমালিয়ার জলদস্যুদের জাহাজ জিম্মি করার প্রক্রিয়াটি বেশ সোজাসাপটা। বিনিয়োগকারী পাওয়ার পর জলদস্যুরা 2টি দলে ভাগ হয়ে যায়। একটি দল জিম্মি করার মতো জাহাজ খুঁজতে নৌকা নিয়ে সাগরে ভেসে বেড়ায়। জাহাজ খুঁজে পেলে অন্ধকারের মধ্যে সেটার পাশে চলে যাওয়ার চেষ্টা করে। তারপর গুলি ছুটতে ছুটতে জাহাজের ডেকে ওঠার চেষ্টা করে। সফল হলে পরে সেই জাহাজ সোমালিয়ার উপকূলে নিয়ে যায়। এরপর মাঠে নামে আরেকটি দল। মুক্তিপণের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তারা জাহাজকে পাহারা দেয়। মুক্তিপণের অর্থ পাওয়ার পরেই তারা জাহাজকে ছেড়ে দেয়। তবে অনেক সময় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। অর্থাৎ মুক্তিপণ না পেলে অনেক সময় তারা বন্দীদের হত্যাও করে। জলদস্যুতার একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট রয়েছে। অর্থাৎ জলদস্যুতার কারণে শুধু হাইজ্যাক হওয়া জাহাজটি বিপদে পড়ে না, বিশ্ব অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ওশেন বিয়ন্ড পাইরেসি এক প্রতিবেদনে বলেছে, সাগরের দস্যুতার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে 7 থেকে 12 বিলিয়ন ডলার। জলদস্যুতার ভয়ে বিশ্বের অনেক জাহাজ সুয়েজ খাল পাড়ি না দিয়ে পুরো আফ্রিকা ঘুরে বিভিন্ন দেশে যায়। ফলে সময় এবং টাকার অপচয় হয় মারাত্মকভাবে। এছাড়া সুয়েজ খালের আশেপাশের দেশগুলো, বিশেষ করে মিশর, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রশ্ন হলো, জলদস্যুতা মোকাবেলা করা যায় না কেন? ইউরোপিয়ান নৌবাহিনীর পাশাপাশি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সামরিক উপস্থিতি অনেক দস্যুতার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। কিন্তু আইওসি এর অভিযোগ, ইইউ ন্যাভ বর্তমানে স্প্যানিশ নৌবাহিনীর একটিমাত্র জাহাজ দিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে।
ভারতীয় নৌবাহিনী ছাড়া জলদস্যুতা প্রতিরোধে সক্রিয় থাকা অন্য নৌবাহিনীগুলোর উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হয়েছে। সোমালিয়ায় হামলা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দুটি ভূরাজনৈতিক সংঘাতের দিকে নজর দিতে হবে। প্রথমত, হুতি বিদ্রোহীদের বিষয়টি। হুতি বিদ্রোহীদের বক্তব্য, তারা জাহাজে আক্রমণ বন্ধ করবে এবং সামুদ্রিক তৎপরতা কমিয়ে আনবে যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে। দ্বিতীয়ত রয়েছে সোমালিয়ার নিজস্ব ইস্যু। সোমালিয়ার একটি অংশকে নিয়ে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ড এবং পার্শ্ববর্তী দেশ ইথিওপিয়ার মধ্যে একটি বিতর্কিত বন্দর চুক্তি রয়েছে, যা সোমালিয়াকে কূটনৈতিক টানাপোড়েনে ফেলেছে। তাই পরিস্থিতির অবনতি হলে জলদস্যুতা মোকাবেলা করা দেশটির জন্য কঠিন হবে। অন্যদিকে দস্যুতা মোকাবেলায় জাহাজ কোম্পানিগুলো বিভিন্ন ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে রয়েছে জাহাজের চারদিকে বৈদ্যুতিক তার দিয়ে বেড়া দেওয়া, জল কামান ব্যবহার করা, উচ্চমাত্রার শব্দ ব্যবহার করে জলদস্যুদের তাড়িয়ে দেওয়া। এছাড়াও বিভিন্ন সময়ে লেজার লাইট ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো যে জাহাজগুলোতে কেন অস্ত্র থাকে না? অস্ত্র থাকলেই তো জলদস্যুদেরকে মোকাবেলা করা যায়, কিন্তু এখানে বাধা নিষেধ রয়েছে। জাহাজ কোম্পানিগুলো চাইলেই নিজের মতো করে অস্ত্র রাখতে পারে না। তবে কিছু কিছু কোম্পানি ভাড়াটে নিরাপত্তা রক্ষী রাখে তাদের জাহাজে, কিন্তু বিভিন্ন সময় জাহাজ কোম্পানিগুলোর কোনো ধরনের চেষ্টাই সফল হয় না, কারণ জলদস্যুরা তাদের থেকেও এক ধাপ এগিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, সোমালিয়া সহ বিভিন্ন দেশের জলদস্যুদের জলদস্যুতা থেকে ফিরিয়ে আনতে কি করা যেতে পারে? আমরা দেখেছি যে কি কারণে সাধারণ জেলেরা জলদস্যুতে পরিণত হলো। সোমালিয়াতে যদি একটি স্থিতিশীল সরকার থাকতো, তাহলে হয়তোবা জলদস্যুতা এতটা চরম পর্যায়ে আসতো না। এ কারণেই প্রথমেই দরকার সোমালিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা। এরপরে সোমালিয়ার যেসব সম্পদ রয়েছে সেগুলো যদি আহরণ করা যায় এবং সেগুলো যদি জনগণের কল্যাণে ব্যবহার করা যায়, তাহলেই কর্মসংস্থান সৃষ্টি হবে আর এই জলদস্যুতা থেকে জনগণকে বের করে নিয়ে আসা যাবে। বিভিন্ন সময় জলদস্যুদেরকে বিচারের মুখোমুখিও করা হয়েছে। 2010 সালের মে মাসে একটি ইয়েমেনি আদালত 6 সোমালি জলদস্যুকে মৃত্যুদণ্ড দেয় এবং অন্য 6 জনকে 10 বছরের জন্য জেল দেয়। একটি ইয়েমেনি তেল ট্যাঙ্কার হাইজ্যাক করে কেবিন ক্রুকে হত্যার জন্য এই সাজা দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশি নাবিক এবং ক্রুদের কি অবস্থা? বাংলাদেশের সরকার চেষ্টা করছে বিভিন্ন মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার জন্য এবং তাদেরকে উদ্ধার করে আনার জন্য। তবে বাংলাদেশি জাহাজ জিম্মি করার ঘটনা এটি প্রথম নয়। প্রায় 14 বছর আগে 2010 সালে একই কোম্পানির মালিকানাধীন আরেকটি জাহাজ জলদস্যুরা জিম্মি করেছিল। নিকেল ভর্তি ওই জাহাজের 25 জন নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর 100 দিনের মাথায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা। পরে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। তো এসব বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।